তো ফিজিক্স এর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগতম, সুস্বাগতম। তো আমি বলেইছিলাম, তো নেক্সট লেকচার আসতে চলেছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের গতিসূত্র এবং তার অপোজিট নিউটনের গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। তো প্রত্যেকে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো প্রথমে আগে বোঝার চেষ্টা করি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলছে। না, রৈখিক ভর বেগের সংরক্ষণ সূত্র কি বলতে চলেছে? বলেছে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করি, তাহলে বাহ্যিক বল প্রযুক্ত না হলে, দ্যাট মিন্স এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল, তাহলে এই ফোর্সটা হচ্ছে কি এক্সটার্নাল। তো এক্সটার্নাল ফোর্স ইকুয়াল টু 0। যে বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, তাহলে কি বলছে? প্রযুক্ত যদি না হয় তো ইনিশিয়াল মোমেন্টামকে আমরা পি চিহ্ন দ্বারা প্রকাশ করি। তো ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম, মানে ইনিশিয়ালে যে মোমেন্টাম ছিল ফাইনালিও তাই একই মোমেন্টাম থাকবে। সাপোজ ধরো এই একটা বস্তু, সে কিভাবে গতিশীল হয়েছে আমার জানা দরকার নেই। এই একটা বস্তু m1, তো এই বস্তুটা কি রয়েছে না একটা ফ্রিকশনলেস সারফেস। এটা কি ধরনের সারফেস? মসৃণ তল। যে এখানটায় অন্য কোনো ফোর্সকে আবার নষ্ট করার জন্য কোনো আরেকটা ফোর্স যেন সৃষ্টি না হয়, সেই জন্য মসৃণ তল নিচ্ছি যাতে ঘর্ষণ না থাকে, ঘর্ষণহীন। ক্লিয়ার? তো একটা m1 মাস নিয়েছি আর একটা m2 মাসের একটা অবজেক্ট নিয়েছি। তো m1 মাসের ভেলোসিটি হচ্ছে কত, m1 মাসের স্পিড হচ্ছে কত, আমি মানলাম u1, আর m2 মাসের স্পিড হচ্ছে কত না u2। দুজনে একই সরলরেখা বরাবর গতিশীল, তার মানে ডেফিনেটলি u1 কে গ্রেটার দেন u2 হতে হবে, না হলে সংঘর্ষ কি করে হবে? আচ্ছা, তো কিছু সময় পর কি হলো, এদের দুজনের মধ্যে সংঘর্ষ ঘটলো। তো এই সংঘর্ষ ঘটার টাইমটা কত না t সময়, সাপোজ অতি ক্ষুদ্র সময় হবে। তো সংঘর্ষ ঘটার পর এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। সংঘর্ষ ঘটার পর কেউ স্থির হতে পারে, কেউ এগিয়ে যেতে পারে। আমি মানলাম দুটো এগিয়ে যাচ্ছে এই একই সরলরেখা বরাবর, তাহলে এটা m1, এটা হচ্ছে m2। ধরলাম m1 এর ভেলোসিটি কত হয়েছে, ফাইনালি আমি ধরলাম v1, আর m2 এর ভেলোসিটি কত হয়েছে, ফাইনালি আমি v2 ধরলাম। ক্লিয়ার? তো এইখানটায় কি ঘটেছে, এইখানটায় কি ঘটেছে, এইখানটায় সংঘর্ষ ঘটেছে, এইখানটায় কি ঘটেছে, সংঘর্ষ ঘটেছে। তাহলে সংঘর্ষ ঘটার আগে এবং সংঘর্ষ ঘটার পরে, তার মানে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল, সংঘর্ষের আগে এটা হচ্ছে কি ফাইনাল। আচ্ছা, তো ইনিশিয়ালি টোটাল মোমেন্টাম, যাই মোমেন্টাম ছিল প্রত্যেকটা অবজেক্টের টোটাল মোমেন্টাম কত হবে, m1 u1 m2 u2, টোটাল মোমেন্টাম। তো ইনিশিয়ালি যা মোমেন্টাম ছিল ফাইনালিও তাই মোমেন্টাম থাকবে, m1 v1 m2 v2। ক্লিয়ার? তো ফাইনাল মোমেন্টাম এটা, তাহলে সূত্র কি বলছে না ইনিশিয়াল মোমেন্টাম m1 u1 m2 u2 m1 v1 m2 v2। এটাই বলছে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যে ইনিশিয়াল যা মোমেন্টাম থাকবে ফাইনালিও তাই মোমেন্টাম থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়। দেখো ঘর্ষণহীন করেছি মানে কি, এটা একটা এক্সটার্নাল ফোর্স, যদি ঘর্ষণ থেকে যেত তাহলে একটা এক্সটার্নাল ফোর্স থেকে যেত, তাহলে ঘর্ষণহীন করে দেওয়া মাত্র এখানে একটা এক্সটার্নাল ফোর্স গায়েব করে দিয়েছি। উপরন্তু এই প্রথম থেকে যেমন ভাবে গতিশীল ছিল তেমনটাই রেখে দিয়েছি, তো এরপরে আর কোনো আমি বল প্রয়োগ করব না। তো ইনিশিয়ালি যে মোমেন্টাম ছিল ফাইনালিও তাই মোমেন্টামই থাকবে। এতটুকু বোঝা গেছে? তো আমি মানলাম, আমি কি মানলাম, তো আমাকে প্রথম প্রমাণ করতে হবে কি না, কোত্থেকে করিস বলো,
রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ করি। তো আমি মানলাম যে প্রথমে এই স্ট্র্যাটেজি ছিল, তাহলে এবারে এটা হয়ে গেছে কি তার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে এই ডেফিনেশনটা পাই। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ, তাহলে এখান থেকে বলবো, হ্যাঁ আচ্ছা, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি না, সূত্র থেকে আমরা কি পেয়েছি, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমরা কি প্রমাণ করব, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, সব m1 গুলোকে এক সাইডে নিয়ে আসি। তো m1 u1 মাইনাস m1 v1 ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। আচ্ছা, একটা মাইনাস যদি কমন নিই কোনো আপত্তি আছে? m1 v1 মাইনাস m1 u1 ইজ ইকুয়াল টু m2 v2 মাইনাস m2 u2। লেফট সাইড থেকে মাইনাস কমন নিয়েছি। এবার আমি কি করলাম, m1 টাকে কমন নিলাম। তো মাইনাস m1 কি লিখলাম, v1 মাইনাস u1 ইকুয়াল টু m2 আমি কমন নিলাম, v2 মাইনাস u2। আচ্ছা, বোথ সাইডে আমি t দ্বারা ভাগ করলাম। কেন না, t সময় ধরে সংঘর্ষ হয়েছে, সেই হিসেবে আমি t সময় দ্বারা ভাগ করছি। তাহলে m1 v1 মাইনাস u1 ডিভাইডেড বাই t ইকুয়াল টু m2 v2 মাইনাস u2 ডিভাইডেড বাই t। আচ্ছা, দেখো আমরা অ্যাক্সেলারেশন একটা ফর্মুলা পড়েছিলাম যে v ইকুয়ালস টু u প্লাস at। তাহলে এখান থেকে v মাইনাস u ইকুয়াল টু at, তাহলে v মাইনাস u বাই t ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, a, তাই না? তো প্রথম অবজেক্টটার ক্ষেত্রে এটা হচ্ছে তার ত্বরণ v মাইনাস u বাই t, তাহলে এটা হচ্ছে প্রথম অবজেক্টের ত্বরণ মাইনাস m1 মাইনাস m1 a1 ইকুয়াল টু এটা হচ্ছে কি m2 a2। তাহলে এটা হচ্ছে কি প্রথম অবজেক্ট, তাহলে প্রথম অবজেক্টটা কি করবে, দ্বিতীয় অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে এই ফোর্সটা মাস ইনটু অ্যাক্সেলারেশন কি হয়ে থাকে, ফোর্স হয়ে থাকে। তো তাহলে প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টের উপরে একটা কি করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তাই তো, ক্লিয়ার তো? আরে দেখা যাচ্ছে তো না, দেখা যাচ্ছে না? একদম পাক্কা দেখা যাচ্ছে। তাহলে প্রথম অবজেক্টটা তো ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে প্রথম অবজেক্টটা ত্বরণ সৃষ্টি হয়েছে, তাহলে কে সৃষ্টি করেছে, 2 নম্বর ফোর্স। তাহলে 2 নম্বর প্রথম অবজেক্টের উপরে বল প্রয়োগ করেছে, ফোর্স অন 1 ডিউ টু 2, তবেই তো এর উপরে বলটা প্রযুক্ত হয়েছে, তাই না? আরে বাবু, এটা বোঝার চেষ্টা করো যে এই অবজেক্ট আর এই অবজেক্ট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তো 1 নম্বরের ত্বরণ হয়েছে আমি মানলাম যে a1। তাহলে a1 ত্বরণটা কার জন্য হলো, 2 নম্বরের জন্য হলো। 2 নম্বরটা 1 নম্বরের উপরে বল প্রয়োগ করলো বলে, তাহলে 2 নম্বরটা 1 নম্বরের উপরে বল প্রয়োগ করেছে। তাহলে 2 নম্বরটা বল প্রয়োগ করেছে কার উপরে, 1 নম্বর। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2, সেটাই তো লিখেছি। তাহলে এটা হচ্ছে কি ফোর্স অন 2 ডিউ টু 1। দেখো এটাই তো নিউটনের তৃতীয় গতিসূত্র ছিল, তাই না? এটাই নিউটনের তৃতীয় গতিসূত্র, একদম। তো এবারে আমরা কি করব, না নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রমাণ করব। পাক্কা বোঝা গেছে? একদম। তো চলো এটা গ্রাফ করি, গ্রাফ করি। গ্রাফ করি। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। টোটালটা গ্রাফ করব না, শুধু জাস্ট খালি এই জিনিসটা থাকবে, এই জিনিসটা আমাদের কাছে থাকছে। রাফ করলাম। ক্লিয়ার হচ্ছে?
তোমাকে এই রৈখিক ভরবেগের সংগ্রহণ সূত্রটাকে প্রমাণ করতে হবে কোত্থেকে, না নিউটনের তৃতীয় গতিসূত্র। তো নিউটনের লিখে ফেলি, নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলে? নিউটনের তৃতীয়, বানান এত ভুল হচ্ছে না, তৃতীয় গতিসূত্র থেকে লিখলাম। নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে? অ্যাকশন ফোর্স এবং রিঅ্যাকশন ফোর্স, অ্যাকশন ইকুয়াল টু নেগেটিভ অফ রিঅ্যাকশন। ক্লিয়ার? আচ্ছা, তো আমি মানলাম যে কোনো একটা অবজেক্টকে তো অ্যাকশন করতে হবে, তাই না? আমি মানলাম, মানলো কি, লেখাই তো আছে u1 স্পিড u2 থেকে বেশি, তাহলে m1 গিয়ে m2 এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, বোঝার চেষ্টা করো। তারপরে আমি এখানে লিখে দেব m1 গিয়ে m2 এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলো। কে করলো? m1 করলো। এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। আচ্ছা, তো m1 m2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করেছে, তাহলে m1 যদি m2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করে, m1 যদি m2 এর উপরে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ফোর্স অন 2 ডিউ টু 1, এটাই হয়ে গেছে কি অ্যাকশন। ফোর্স অন 2 ডিউ টু 1। রিঅ্যাকশন কোনটা? সেকেন্ড অবজেক্টটা ফার্স্ট অবজেক্টের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ফোর্স অন 1 ডিউ টু 2, তাহলে এটা হয়ে গেছে কি আমাদের রিঅ্যাকশন, F1 to 2। ক্লিয়ার? তো অ্যাকশন আর রিঅ্যাকশনকে আমরা ক্লিয়ার করতে পেরেছি একটু। তো এবারে আমরা বলবো কি, তো এই ফোর্সকে আমরা ডিফাইন করব মাস ইনটু অ্যাক্সেলারেশন দ্বারা। তাহলে এই ফোর্সটা কার উপরে প্রযুক্ত হয়েছে? এই ফোর্সটা কার উপরে প্রযুক্ত হয়েছে? সেকেন্ডটার উপরে। তাহলে m2 a2 ইকুয়াল টু, এটা কার উপরে প্রযুক্ত হয়েছে? ফার্স্টের উপরে, তো m1 a1, তো নেগেটিভ লাগাবো। আচ্ছা, অ্যাক্সেলারেশনটা কি? অ্যাক্সেলারেশনটা করতে গেল আমি মানলাম দুটো অবজেক্টের ইনিশিয়ালি u1 u2 স্পিড ছিল, ফাইনালি কত হয়েছে v1 আর v2। ডেফিনেটলি তাদের মধ্যে একটা অ্যাক্সেলারেশন সৃষ্টি হয়েছে, ভেলোসিটি চেঞ্জ হয়েছে, তার মানে আমি কি বলতে পারি, তো তাদের মধ্যে একটা অ্যাক্সেলারেশনের সৃষ্টি হয়েছে, সেই অ্যাক্সেলারেশনটা হচ্ছে এটা। তো m2 a2 কে আমি কিভাবে বলতে পারি, যে v2 u2 ডিভাইডেড বাই t। t কেন না, t সময়ব্যাপী সংঘর্ষের টাইম ইকুয়ালস টু মাইনাস m1 v1 u1 বাই t। আচ্ছা, এদেরকে ব্র্যাকেটের মধ্যে রাখো, কোনো আপত্তি নেই। আচ্ছা, এবারে আমরা কি করে দেব, না বোথ সাইডে t টাকে ক্যান্সেল করে দেব, লিখবো একটু দূর থেকে লিখি, m2 v2 m2 u2 ইকুয়ালস টু মাইনাস অফ m1 v1 প্লাস m1 u1। ক্লিয়ার করতে পেরেছি? তো এবারে কি করলাম, তো ইনিশিয়ালি কি ছিল, m1 u1 m2 u2, ইনিশিয়ালি তাদের ভেলোসিটি গুলোকে এক সাইডে নিয়ে যাও, ফাইনালি একটা ভেলোসিটিকে আরেক সাইডে নিয়ে যাও। তো যত u1 u2 কে এক সাইডে নিয়েছো, v1 v2 কে এক সাইডে নিয়েছো, কেন v1 v2 ফাইনাল স্টেজকে ডিফাইন করে, তাই না? তো u2 গুলোকে আমি এক সাইড, u গুলোকে এক সাইডে নিয়েছি, v গুলোকে এক সাইডে নিয়ে আসছি, তাহলে m2 v2 প্লাস m1 v1 ইকুয়ালস টু m1 u1 প্লাস m2 u2। তাহলে এদেরকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিই সুন্দর হবে, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 v1 প্লাস m2 v2। তাহলে এটা কি বুঝে যাচ্ছে, দেখো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বুঝিয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা প্রুভ করতে পারলাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। ক্লিয়ার? তো এই ছিল আমাদের টপিক, যে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি, এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ কিভাবে আমরা দেখব। তো এখানটায় মেইনলি আমরা যে সংঘর্ষ নিয়েছি, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানটায় কোনো ফোর্স কিন্তু নষ্ট হয়ে যায়নি। তো পূর্ণ স্থিতিস্থাপক ছাড়া
অপূর্ণ স্থিতিস্থাপক আছে, পার্সিয়ালি স্থিতিস্থাপক, পার্সিয়ালি ইলাস্টিক। পূর্ণ স্থিতিস্থাপক মানে পারফেক্টলি ইলাস্টিক কলিশন আছে, ইনলাস্টিক কলিশন আছে আর পার্সিয়ালি ইলাস্টিক কলিশন আছে। তিনটার ক্ষেত্রেই হয়ে থাকে। তো তিনটার ক্ষেত্রেই ইনিশিয়াল মোমেন্টাম ইকুয়াল টু ফাইনাল মোমেন্টাম তো হয়েই থাকে। কিন্তু আমি বলবো কি পূর্ণ স্থিতিস্থাপকের ক্ষেত্রে আমাদের ক্লাস 9 এর ক্লাসে কিন্তু বর্তমান, তো আমরা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রেই ডিল করেছি। ওকে, তো সেই জন্য আমি কি করেছি, মসৃণ তল নিয়েছি, ঘর্ষণহীন তল নিয়েছি। তো যে কারণে কোনো ফোর্স, বাহ্যিক কারণের জন্য কোনো ফোর্স যেন তারপরে প্রযুক্ত না হয়, তবেই তো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। তো আজকে ফিজিক্স এরিয়ার এডুকেশন তোমাদের সামনে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রমাণ ও নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণ উপস্থিত করেছে। তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এইটুকুই পর্যন্ত থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।